অভির গল্প বইয়ের গল্প হলো সত্যি সিরিজের 6th এপিসোডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। যে গল্পটা আমাকে পাঠিয়েছে পূর্ব মেদিনীপুর থেকে মিহিরের অফিসের এক ভয়াবহ সময়ের কাহিনী আজ আপনাদের শোনাতে চলেছি। তো চলুন বেশি কথা না বলে গল্পে ঢুকে পড়ি। মিহির তার বন্ধুর মারফত একটা কাজের সন্ধান পায় কলকাতায়। তো কাজ যেহেতু জরুরি, মিহির এবং তার এক বন্ধু দুজনে কলকাতায় চলে আসে। কলকাতায় এক অফিসে তার কাজের জন্য কথা বলে। সেই অফিসে বেশ কিছু উড়িষ্যার লোক কাজ করত। তাদের সাথে কন্ট্যাক্ট হয় এবং কাজের যোগাযোগ হয়। তো তারা দুজন সেখানে যায় এবং তাদেরও কাজ পাকা হয়ে যায়। অফিসটা কলকাতার পার্ক স্ট্রিটে এবং একটি বিল্ডিংয়ের 5 তলায় তাদের অফিস। তো চাকরি পাকা হয়ে যায়, কিন্তু সমস্যা হয়ে যায় থাকার জায়গা নিয়ে। নতুন যেহেতু খুব তাড়াতাড়ি তারা ঘর পাওয়া সম্ভব নয়। তাদের অফিসে উড়িষ্যা যে বন্ধুগুলো কাজ করে তাদের জন্যই কোম্পানি থেকে একটা ঘর দিয়ে রেখেছে, কিন্তু সেই ঘরে থাকার জায়গা নেই, কারণ সেখানে রুমের থেকেও লোক সংখ্যা অনেক বেশি। খুব কষ্ট করে তারা থাকে। তো সেখানে আর নতুন কোনো লোকের থাকার কোনো সম্ভাবনাই নেই। তো এদিকে ওরা দুজন তো কাজ পেয়ে গেল, কিন্তু থাকবে কিভাবে? তো সমস্যাটা শুনে ম্যানেজার অফিসের রিসেপশনে তাদের রাত কাটানোর জন্য ব্যবস্থা করে দিলেন। চারিদিক সিসি ক্যামেরা এবং যেহেতু সব এসি রুম, সে কারণে ঘরগুলো সব বদ্ধ। ওই একমাত্র রিসেপশনে একটি স্লাইডিং জানালা রয়েছে। সেই জানালা সরালেই বাইরের শোরগোলের আওয়াজ পাওয়া যায়, আর যদি সেটা বন্ধ করা হয় পুরো অফিসটা ঘুম ঘুম করে, নিশ্চুপ শান্ত। তো তারা ঠিক করে যে কদিন ঘর না পাচ্ছে রিসেপশনে থাকবে। সেখানে রান্নার কোনো বন্দোবস্ত নেই, তো সে কারণে তারা ভাবলো নিচে তো দোকানের অভাব নেই, সন্ধেবেলা কিছু খেয়ে আসবে, তারপর রাতে কিছু খেয়ে নেবে। মানে পুরো খাওয়া দাওয়াটা তারা বাইরের হোটেল থেকেই করবে। বাইরে বড় বড় রেস্তোরাঁ এবং ফুডের দোকান অনেক ছিল, তো খাওয়া দাওয়া পাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। তো প্রথম দিন তারা কাজে জয়েন করলো। সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজকর্ম সেরে যখন একে একে অফিসের সমস্ত স্টাফ বাড়ি চলে গেল, তখন পড়ে রইল তারা দুজন। পিয়ন তাদেরকে ঘরের চাবি এবং গেটের তালা বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেল। সবাই বেরোনোর পর তারা ফ্রেশ হয়ে একজন নিচে গিয়ে কিছু খাবার নিয়ে এলো। তারা টিফিন করে নিল। প্রথম রাত ডিনার শেষে তারা রিসেপশনের সোফায় শুয়ে পড়ল। রিসেপশনের সোফাটা এল প্যাটার্নে রাখা ছিল, তো খুব সহজেই তারা দুমাথায় দুজন শুয়ে পড়তে পারল। প্রথম রাত, নতুন জায়গা, ঘুম আসতে অনেক লেট হয়ে গেল। উসকুস উসকুস করতে লাগলো দুজনে। রিসেপশনে একটি টিভি রাখা আছে, কিন্তু যেহেতু তারা অফিস থেকে পারমিশন নেয়নি, তাই তারা টিভিটা চালাতে পারলো না। তো চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো, ম্যানেজার চাইলেই বাড়ি থেকে দেখতে পারে তাদের অ্যাক্টিভিটি। প্রথম রাতটা এইভাবেই কেটে গেল, কোনো সমস্যা হয়নি। তাদের একটা ভয় ছিল যে অফিস চত্বরগুলোতে যেহেতু মানুষজন থাকে না, তাতে ভূত প্রেত থাকার চান্সেস অনেক বেশি থাকে। তো সেই কারণে তারা একটু হলেও ভীত ছিল, কিন্তু কোনো রকম সমস্যা তাদের প্রথম রাতে হয়নি। দ্বিতীয় দিন অফিস শেষে তারা ম্যানেজারের সঙ্গে টিভি চালানোর পারমিশনটা করে নেয়, কিন্তু ম্যানেজার জানিয়ে দেয় ঘুমানোর আগে যেন টিভি বন্ধ করে ঘুমায়। তো তারা সময় মতো টিফিন করে এবং রাতে ডিনার করে দ্বিতীয় রাতে টিভি চালিয়ে টিভি দেখতে লাগলো। কিছুক্ষণ টিভি দেখতে দেখতে
মিহিরের বন্ধুটি ঘুমিয়ে পড়ল। ওদের দুজনের মধ্যে মিহিরই বেশি ভীতু, সে নিজে সেটা স্বীকার করেছে। তো সেই কারণে তার ঘুম এলো না। সে কিছুক্ষণ টিভি দেখার পর টিভিটা বন্ধ করে দিল এবং বন্ধ করে পাশ ঘুরে সোফার দিকে মুখ করে শুয়ে পড়ল। ঠিক সেই সময় মিহির বুঝতে পারল যে রিসেপশনের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কেউ একটা হনহনিয়ে হেঁটে চলে গেল। সে তৎক্ষণাৎ পিছন ফিরে চারিদিকটা দেখতে লাগলো। বন্ধুর দিকে তাকিয়ে দেখলো সেও ঘুমাচ্ছে। সে হাঁ করে পূর্ব দিকে তাকিয়ে রয়েছে। সে ভাবছে যে সত্যি কেউ একজন ওদিক থেকে আসবে, কারণ সে বুঝতে পেরেছে যে কেউ একজন তো গেল। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পরেও কিছু দেখা যায়নি। সে আবার সোফার দিকে মুখ করে ঘুরে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আবার আগের থেকে অনেক বেশি স্পষ্ট পূর্ব দিক থেকে পশ্চিম দিকে কেউ একজন দৌড়ে চলে গেল, যার আওয়াজ সে স্পষ্ট শুনেছে। এবং এবার সে কনফিডেন্টলি ঘুরে তাকালো। হঠাৎ করে তার বুকের মধ্যে ধকধকানি শুরু হয়ে গেল, গা হাত শিউরে উঠল। অফিসের মেন গেট বন্ধ। তাহলে এই হাঁটা চলা কার? সে এবার ভয় পেয়ে বন্ধুকে ডাকতে লাগলো। বন্ধু গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। বেশ কিছুক্ষণ ডাকার পর সে সচল হয়ে বসলো। সে উঠে সচল হয়ে বসে বলল, হয়েছেটা কি? মিহির ঘটনাটা খুলে বলল। সে তাকে বন্ধুকে আশ্বাস দিয়ে বলল, দেখ ওরকম কিছু না, নতুন জায়গা তো, ওরকম মনে মনে ভাবছিস তুই, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়। বন্ধু আর একটু কাছে এসে ওর পাশে শুলো। সারা রাত দুজন দুজনের হাত ধরে ঘুমানোর চেষ্টা করলো। মিহিরের বন্ধু তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেল, কিন্তু মিহির একভাবে রিসেপশনের পশ্চিম দিকে তাকিয়ে ঘুমানোর চেষ্টা করতে থাকলো। তারপর থেকে আর কোনো অসুবিধা হয়নি সারা রাতে। এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে কখন সেও ঘুমিয়ে পড়ে। সকালে সূর্যের আলো, পাখির ডাক মনটাকে যেন পজিটিভিটিতে ভরিয়ে দিল। বেলা বাড়তে অফিসের লোকজন আসা শুরু হলো। আবার কাজ। সারাদিন কথাবার্তা, হাসি ঠাট্টা, কাজকর্মে রাতের কথা মনেই পড়ে না তাদের। সন্ধে হতেই যখন একে একে সমস্ত স্টাফ বাড়ি যেতে থাকে, মিহিরের মনে অজানা এক ভয় বাসা বাঁধতে থাকে। যত রাত গড়ায় তার ভয় আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। এখন সে দুজনের মধ্যে থাকলেও এদিক ওদিক ঘুরে ঘুরে দেখে। তারা রাতের খাবার শেষ করে টিভি দেখতে শুরু করলো। মিহির আজ ঠিক করে নিয়েছিল যে টিভির দিকে সে ধ্যান রাখবে না, তার ফোকাস থাকবে ঘুমের দিকে। অনেক চেষ্টার পরেও মিহিরের আগে তার বন্ধুই ঘুমিয়ে পড়ল। তার ঘুম এলো না। অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকার পর তার চোখেও ঘুম ঘুম ভাব বুঝতে পারলো সে খুশি হলো। টিভিটা বন্ধ করে আবার সে চোখ বন্ধ করে পড়ে রইল। এইভাবে সে ঘুমিয়েও পড়ল। কতক্ষণ ঘুমিয়েছে সে জানে না। ঘুমের ঘোরের মধ্যেই তার মনে হলো যে বোধহয় সকাল হয়ে গেছে, কারণ তার মাথার কাছে তার বন্ধু বসে রয়েছে। সেটা চোখ না খুলেই সে অনুভব করলো। সে হাসি মুখে আস্তে আস্তে চোখ খুলতেই বুঝতে পারলো এখনো রিসেপশনের লাইট জ্বলছে, মানে এখনো রাত। রিসেপশনে যে স্লাইডিং উইন্ডোটা ছিল সেটার দিকে তাকিয়ে সে বুঝতে পারলো বাইরেটা এখন অন্ধকার, কিন্তু মাথার কাছে যে বসেছিল
সে চোখ মেলে তাকাতেই জায়গাটা ফাঁকা দেখলো এবং বন্ধু ঠিক তার মাথার দিকেই ঘুমাচ্ছে। কিন্তু সে স্পষ্ট বুঝতে পেরেছিল যে ঠিক তার মাথার পাশে পা ঝুলিয়ে কেউ একটা বসে আছে। ঘুমের ঘোরে ভুলভাল কিছু ভেবে সে হাসি মুখে আবার ঘুমানোর চেষ্টা করতে থাকলো। কিছুক্ষণ পরই ভিতরের রুম থেকে গুমড়ে গুমড়ে কথা বলার আওয়াজ তার কানে এসে পৌঁছালো। সে প্রথমে বুঝতে পারেনি। যত সেই জিনিসটার উপর সে ফোকাস বাড়তে থাকলো, আস্তে আস্তে এবার সে স্পষ্ট বুঝতে পারল কেউ একজন গুমড়ে গুমড়ে কাঁদছে এবং সেই আওয়াজটা ভিতর থেকে আস্তে আস্তে বাইরের দিকে আসছে। আর সেই কারণেই সেই আওয়াজটা আগের থেকে একটু একটু করে বেড়ে যাচ্ছে। গা হাত একদম শূন্য হয়ে গেল তার। সোফাটাকে হাতে করে আঁকড়ে ধরে সে তার বন্ধুর হাত দিকে হাত দিতে লাগলো। মুখ দিয়ে সে কোনো কথা বলতে পারছিল না। এখন সেই কান্নার আওয়াজটা রিসেপশনের ঠিক পাশ থেকেই আসছে, স্পষ্ট মেয়েলি কান্না, ঘুমড়ে ঘুমড়ে, যেটা সে মেনে নিতেই পারছিল না। ঝেড়ে মেরে সে যা হোক করে বন্ধুকে ডাকতে লাগলো। অনেকক্ষণ নাড়া দেওয়ার পর বন্ধু হুড়মুড়িয়ে উঠে বসলো। কি হয়েছে, কি হয়েছে কি? সে কানের দিকে আঙুল নির্দেশ করে ইশারা করতে লাগলো যে শোন। যখন দুজনে শোনার চেষ্টা করলো তখন কিন্তু কোনো আওয়াজ সে পায়নি। অনেকক্ষণ শোনার চেষ্টা করেও কোনো আওয়াজ দুজনেই পায়নি। বন্ধুটা আবার জিজ্ঞেস করলো, হয়েছেটা কি বলবি তো? কেউ একজন কাঁদছে, আমি নিজে শুনেছি। তোর রোজ রোজ তুই এরকম আজে বাজে শুনছিস। আরে ভাই কিচ্ছু নেই, থাকলে কি তুই একা শুনতিস, একা দেখতিস? আমি শুনতাম, দেখতাম না। তোর মনের ভুল হলো, ঘুমিয়ে পড়। এইভাবে রাত থেকে জেগে সারা রাত কাটাচ্ছিস, সকালে কাজ করতে অসুবিধা হচ্ছে। ঘুমা, বিরক্ত করিস না। এখন বন্ধুর কথা শুনে মিহির এসে সোফায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে সে কান্নাটা আবার শুরু হলো, তবে এবার তার বন্ধু ঘুমায়নি। সর্বপ্রথম বন্ধু হুড়মুড়িয়ে উঠে বসলো এবং কে ওখানে বলে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতেই কান্নার আওয়াজটা আবার আস্তে আস্তে যেন ভিতর দিকে চলে গেল। ভিতর থেকে দরজাটা লকড, সেখানে না এরা ঢুকতে পারবে না বেরোতে পারবে। পিয়ন ওটা চাবি দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু দরজার মাঝে কাঁচ লাগানো। ইচ্ছে করলি যে কেউ চোখ লাগিয়ে সেটা দেখতে পারে ভিতর দিকে কেউ আছে কিনা। বন্ধুটি সেই দিকে এগিয়ে গেল। মিহিরও ধরপড়িয়ে উঠে বন্ধুটির পিছনে দাঁড়ালো। বন্ধুটি এগিয়ে গিয়ে সেদিককার লাইট জ্বেলে কিছু দেখতে পায়নি। কাঁচে চোখ লাগিয়ে যখন সে দেখছে তখন ভিতরটা ঘুটঘুটে অন্ধকার দেখাচ্ছে, কিন্তু ভিতরের কোণের দিকে একটা লাইট জ্বলে যাতে ভিতরের সমস্ত দিক দেখা যায়। কিন্তু এত অন্ধকার দেখাচ্ছে কেন? দরজার ওখান থেকে দুজনে সরে আসে এবং সোফার উপরে সে বসে পড়ে। সোফায় বসে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এমন সময় ভিতর থেকে আবার একটা আওয়াজ এলো তাদের কানে। কেউ যেন খুব সাবধানে একবার হেসে উঠল। হাসিটা কিছুক্ষণ পর পরই রিপিট হতে লাগলো এবং যতবার সেই হাসিটা তারা শুনতে পেল আগের থেকে আওয়াজটা একটু বেশি হতে লাগলো। এখন এমন পরিস্থিতি হয়ে গেল যে ভয়ে দুজনে দুজনকে জড়িয়ে ধরে বসে রয়েছে সোফার ওপর। তারা ঠক ঠক করে কাঁপছে। রাতের বেলা অন্ধকার ভিতর থেকে কোনো মেয়েলি গলায় কান্না বা হাসির শব্দ যদি কখনো শুনে থাকেন তাহলে ব্যাপারটাকে এক্সপিরিয়েন্স করতে পারবেন যে সেটা কতটা ভয়ানক হতে পারে।
হঠাৎ করে সেই হাসি কান্না সব বন্ধ হয়ে গেল। তারা একভাবে ঠকঠক করে কাঁপতে লাগলো এবং চুপচাপ কান খাড়া করে রইল। প্রায় 30 মিনিট হয়ে গেল, কোনো আওয়াজ নেই। তারা আবার আস্তে আস্তে দুজনকে ছেড়ে সোফার মধ্যে শুয়ে পড়ল। কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। অনেকক্ষণ কান খাড়া করে রাখার পরও যখন কোনো আওয়াজ পেল না, তারা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল মেইন দরজার শাটারের আওয়াজে। কেউ একজন বাইরে থেকে শাটারের ওপর দুমদুম ঘা দিচ্ছে। ঝেড়ে মেরে উঠে তাড়াতাড়ি গিয়ে দেখল সকাল হয়ে গেছে। ওই জানালা দিয়ে বাইরের লাইট ঘরের মধ্যে ঢুকেছে এবং ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠল। 9:30 বাজে। অফিসের পিয়ন চলে এসছে। সে তাড়াতাড়ি ভিতর থেকে লকটা খুলে দিল। শাটার খুলে পিয়ন বলল, কি রে, এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস? যা ফ্রেশ হয়ে নিয়ে যা, অফিসে আসা শুরু হয়ে যাবে সবার। দুজনে তাড়াহুড়ো করে রেডি হয়ে গেল। খাওয়া দাওয়া করে কাজ অ্যাটেন্ড করতে আজ তাদের লেট হয়ে গেছে। কিছু করারও নেই, কারণ রাতের বেশিরভাগ সময়টাই তারা ভয়ে জেগে কাটিয়েছে। অফিসের স্টাফদেরকে সে যে ঘটনাগুলো বলবে সেটার সাহসও তাদের হচ্ছে না, কারণ কেউ তো বিশ্বাস করবেই না। উল্টে তাদেরকে নিয়ে মজা করা শুরু হবে। তারা চুপচাপ ব্যাপারটা চেপে যায়। পরের দিনও কাজ প্রায় শেষ করে যখন পুরো অফিসটা বাড়ি চলে গেল, পিয়ন তাদেরকে চাবি দিয়ে বেরিয়ে গেল, তখন দুজনেই এক জায়গায় বসে ভয়ে বাথরুম পর্যন্ত যেতে পারছিল না। এটা তখনও পর্যন্ত তারা কিচ্ছু শোনেনি, কিন্তু নেগেটিভিটি এত ভরে গেছে তাদের মধ্যে যে তারা একা কোনো কাজই করতে পারছিল না। শেষে বাথরুমের সামনে একজন দাঁড়িয়ে আর একজন বাথরুমের ভিতরে গিয়ে ফ্রেশ হলো এবং তারপর অফিস চাবি দিয়ে দুজনে নিচে খাবার খেতে গেল। খাবার খেয়ে এবং রাতের খাবার নিয়ে তারা চলে এলো। তাদের দুজনের মধ্যে কোনো কথা নেই, দুজনেই যেন সমানভাবে ভয় পেতে লাগলো। রাতে খাবার খেয়ে তারা রীতিমতো শুয়ে পড়ল, কান ভিতরের রুমের দিকে। কিন্তু মনের অবস্থা এমনই যে তারা টিভি লাগিয়েও দেখতে পাচ্ছিল না, টিভি বন্ধ। দুজনে এখন পাশাপাশি ঘুমায়। অনেকক্ষণ জেগে থাকার পর তাদের চোখে ঘুম এলো। আস্তে আস্তে দুজনেই ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে ঘুমের মধ্যে মিহির আবার বুঝতে পারল যে তার মাথার কাছে কেউ একটা বসে রয়েছে। সে এবার আস্তে আস্তে চোখটা খোলার চেষ্টা করতে লাগলো। বন্ধু তার পাশেই হাতে হাত রেখে দুজনে ঘুমাচ্ছিল। চোখটা যতক্ষণ না সে পুরোটা খুলেছে ততক্ষণ মনে হচ্ছে যে সত্যি কেউ একজন মাথার কাছে বসে রয়েছে এবং তাদের দিকে তাকিয়েই বসে রয়েছে। আস্তে আস্তে যখন চোখটা খুলে সম্পূর্ণ চোখটা খুলল, সে অনুভূতিটা ঝপ করে যেন চলে গেল, যেন কেউ বসেছিল তাকাতেই ভ্যানিশ হয়ে গেল। এরকম এক সিচুয়েশনে মানুষের মানসিক পরিস্থিতি যে কিরকম পর্যায়ে যেতে পারে সেটা আন্দাজ করা খুব কঠিন। মিহির বন্ধুকে জড়িয়ে ধরে বন্ধুর মাথার পাশ দিয়ে পুরো জায়গাটা পর্যবেক্ষণ করতে লাগলো। অনেকক্ষণ এদিক ওদিক তাকিয়ে থাকার পর তার চোখে আবার ঘুম আসা শুরু হলো। আর ঘটনাটা ঠিক এই সময় ঘটল। অফিসের মেন গেটটা কাঁচের দরজা এবং তার সামনে একটা শাটার আর কাঁচের দরজার মাঝে কিছুটা গ্যাপ রয়েছে, কিন্তু একটা মানুষ সেই গ্যাপের মাঝখানে দাঁড়াতে পারবে না, খুবই সামান্য গ্যাপ। মিহির ওই কাঁচের দরজাটা নিচের দিকে তাকিয়ে ঘুমানোর চেষ্টা করছিল।
ফ্লোর থেকে কাঁচের দরজাটা কিছুটা উপরে ছিল, মানে নিচের দিকটা কিছুটা ফাঁক ছিল। তো কোণ থেকে তার মনে হলো ওখানে কিছু একটা রয়েছে। সে স্পষ্ট দেখার জন্য ভালো করে চোখটা মুছে ওটার উপর ফোকাস করলো। আস্তে আস্তে সেই জিনিসটা বাইরের দিকে আসা শুরু হলো, যেটা দেখে সে তার বন্ধুকে এত জোর চেপে ধরেছিল যে তার বন্ধু ঘুম ভেঙে চমকে উঠেছিল। সে দেখেছিল একটি মহিলার পায়ের নখগুলিতে সুন্দর করে নীল পলিশ লাগানো। একটি পা ওই কাঁচের বাইরে যেন সে আস্তে আস্তে পার করে দিল। এই ঘটনা দেখে মিহির প্রায় বোবা হয়ে গিয়েছিল। তার চাপে যখন তার বন্ধুর ঘুম ভাঙল, সে উঠে কিছু দেখতে পায়নি, কিন্তু বুঝতে পেরেছিল কিছু একটা ঘটনা অবশ্যই ঘটেছে, যার কারণে তার বন্ধু ভয় পেয়েছে। তো সারা রাত ঠিক ওইভাবে কেটে গেল ভয়ে। পরের দিন সকাল, আবার লোকজন আসা শুরু, আবার সেই পজিটিভিটি, এনার্জি। কিন্তু ওই দুজনকে দেখা গেল যে তারা দিন দিন যেন শুকিয়ে যাচ্ছে। চোখের তলায় মোটা কালি পড়ে গেছে। তাদের এই পরিণতি দেখে তাদের উড়িয়ে এক বন্ধু তাদেরকে জিজ্ঞাসা করলো যে খাওয়া দাওয়া কি করছিস না নাকি, না রাতে ঘুম আসছে না, এরকম অবস্থা কেন হচ্ছে? সে তাদেরকে কিছু বলতে পারে না, বাড়ি থেকে ফোন এলেও তাদেরকে কিছু জানাতে পারে না। কিন্তু তার বন্ধুটা গল্পের মাধ্যমে হঠাৎ করেই উড়িয়ে এক বন্ধুকে সমস্ত ব্যাপারটা জানিয়ে দেয়। ব্যাপারটা সবার মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। চারিদিকে চর্চা চলে, হাসি ঠাট্টা চলে, কেউ ব্যাপারটা বিশ্বাস করে না। আবার ধীরে ধীরে যখন অফিস বন্ধ হয়ে যায়, তারা আবার যখন দুজনে একা হয়ে যায়, আবার তারা ভয় পেতে থাকে। সময়টা এখন এমন হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে তারা সন্ধ্যের খাবারটা খেতেও ভুলে যাচ্ছে। যত দিন বাড়তে থাকে, সেই প্যারানর্মাল অ্যাক্টিভিটির সাহস যেন বেড়ে যায়। হঠাৎ করেই তাদের মনে হয় যে রিসেপশনের ডান দিকের কোণটাতে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। ভয়ে ভীত হয়ে তারা যখন সোফার সিটে গিয়ে বসে, সত্যিই বুঝতে পারে যে এখনো সেই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। কোনো কোনো সময় ভিতর থেকে খুব জোরে জোরে হাসির আওয়াজ আসতে শুরু করে। তারা সোফার মধ্যে বাথরুম করে ফেলার মতো অবস্থায় পড়ে যায়। মহিলা কণ্ঠে এরকম জোরে জোরে রাত্রিবেলা হাসির আওয়াজ, কান্নার আওয়াজ যদি কখনো শুনে থাকেন, তাহলে বুঝতে পারবেন সেটা কতটা ভয়ানক হতে পারে। ছেলেগুলো এবার থেকে রাতের খাবার খেতেও ভুলে যায়। দুজন দুজনকে ধরে সারা রাত বসে থাকে। এইগুলো ছেড়ে যে তারা বাড়ি চলে যাবে সেটাও করতে পারে না, কারণ চাকরিটাও ইম্পর্টেন্ট। খুব কষ্টে তারা পেয়েছে। তো তারা এবার সকাল হলেই একজন একজন করে সবাইকে জানাতে থাকে যে এটার জন্য ব্যবস্থা নিতে বা কাউকে একজনকে থাকতে ওদের উড়িয়ে আসতে হবে এদের মধ্যে। কিন্তু কেউ থাকতে রাজি হয় না। যত দিন যায় তারা আরো বেশি রোগা এবং চোখের তলায় কালি আরো মোটা হতে থাকে। এখন এমন হয়ে গেছে, সন্ধে হলেই সেই মেয়েটি যেন তাদের সঙ্গে থাকা শুরু করে দিয়েছে। সে কোনো ক্ষতি করে না, শুধু এদিক ওদিক দাপিয়ে বেড়ায়, হাসে, কাঁদে। এই সময় বিশ্বকর্মা পুজো চলে আসে। তো অফিসে পুজো করা হয়। পুজোর সময় অফিসে পিয়ন ছাড়াও নিচের গেটম্যানরাও প্রসাদ খেতে আসে। তো গেটম্যান এসে ওই ছেলে দুটোকে লক্ষ্য করে, যারা সোফার মধ্যে হাত জোর করে ঠাকুর দিকে তাকিয়ে পুজো দেখছে, এবং তাদের চোখ মুখ অন্যরকম। তো গেটম্যান তাদের পাশে এসে বসে এবং কথায় কথায় আলোচনায় আসে
তাদের শারীরিক এরকম কেন? গেটম্যানটা অনেক বয়স্ক এবং তার চাকরি জীবন এখানে প্রায় 30 বছরের ওপর। তার অর্ধেক জীবনটা এই গেটম্যানের চাকরি করেই কেটে গেছে। তো এখানকার অনেক ঘটনা তার জানা। তাদের এই কথাগুলো শুনে গেটম্যানের চোখ যেন বেরিয়ে এলো। সে তাদেরকে বলে তারা যত শীঘ্রই পারে এই অফিস থেকে ছেড়ে অন্য কোথাও যেন ঘর ভাড়া নিয়ে নেয়। এই প্রথম তাদের কথা কেউ বুঝতে পারলো, কেউ বিশ্বাস করলো। গেটম্যানের সঙ্গে তাদের আলোচনা বাড়তে থাকলো। গেটম্যান বারবারই তাদের সাবধান করলো যে খুব শীঘ্রই যদি বাড়ি ভাড়া না পাও তবে আমার কাছে নিচে আমার রুমে শুতে পারো তোমরা, সেখানে জায়গা কম কিন্তু তোমাদের জন্য সেফ। ছেলেগুলো এই প্রথমবার আশ্বস্ত হলো। কেউ তো প্রথমবার তাদের কথাটা বিশ্বাস করলো, তাদেরকে বুঝলো। তারা ভয়েতে সেদিন রাত্রে অন্য কোথাও না শুয়ে গেটম্যানের ঘরে গেল। কিন্তু সেখানে একটা সমস্যা, সেখানে জায়গা খুবই কম। গেটম্যানের ঘরে একটা ছোট খাট এবং তার রান্নার জিনিসপত্র পুরো ঘরটা জুড়ে রয়েছে। ঘরটা খুবই ছোট ঘর। তো সেখানে বসে ওই রুমটা সম্পর্কে আলোচনা হচ্ছিল। মিহির গেটম্যানকে জিজ্ঞাসা করলো যে আপনি তো এখানে অনেক দিন ধরে রয়েছেন, আপনি আমাদের কথাটাও শুনেছেন এবং বিশ্বাসও করেছেন, এখানে কি হয়েছিল সেটা কি আপনি জানেন? গেটম্যান বলল, হ্যাঁ, এখানে অফিস হওয়ার আগে ফ্যামিলি থাকতো। তো তোমাদের অফিসে ওই জায়গাটা যে ফ্যামিলিটা থাকতো তারা বাবা মা এবং মেয়ে 3 জন। বছর খানেকের মধ্যে হঠাৎ করে একদিন শোনা যায় ওই মেয়েটি তোমাদের অফিসের কোনার ঘরটাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে এবং তার পরপরই সেই ফ্যামিলি সে জায়গা ছেড়ে চলে যায় এবং তারপরে এই বিল্ডিংগুলো মডিফাই করে অফিসে পরিণত করা হয়। এই কথা শুনে ওরা কনফার্ম হয়ে গেল যে যাকে দেখে সে আসলে কে। এই ঘটনা শোনার পরই তারা কখনোই আর রাজি হয় না সে অফিসে থাকার। পরের দিন অফিসে সারাদিন কাজ করার পর যখন আস্তে আস্তে আবার সবাই ছুটি হয়ে বাড়ি যেতে লাগলো, তারা ম্যানেজারের কাছে যায় এবং ম্যানেজারকে পুরো ব্যাপারটা খুলে বলে। ম্যানেজার শুনে ব্যাপারটা নিছক হাসি ঠাট্টা ভাবেই নেয় এবং তাদেরকে জানায় যে আমি বসের সাথে কথা বলছি, দেখি তিনি কি করতে পারেন। বসের সাথে ম্যানেজারের কথা হয় এবং বস অর্ডার দেন যে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো যেন একবার চেক করা হয়। সেদিন ম্যানেজার কথা বলে বাড়ি চলে যায়। ওরাও কষ্ট করে হলেও নিচে গেটম্যানের ঘরে রাত কাটায়। পরের দিন সকাল থেকেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হয়। সেই ফুটেজ যারা যারা দেখেছিল তারা ব্যাপারটা ভালো করে দেখতে পায় দুটো ছেলে কিভাবে সে রাতগুলো কাটিয়েছে। তারা ভয়ে আঁকড়ে ধরছে, কখনো বা জড়সড় হয়ে সোফার মধ্যে বসে আছে। কি দেখে যেমন করছে সেটা কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু তাদের ভয় পাওয়াটা স্পষ্ট তারা দেখতে পায়, যাতে আন্দাজ করা যেতে পারে যে সামনে কিছুটা একটা রয়েছে যার দিকে তাকিয়ে তারা এরকম করছে। অফিসে খবরটা জানানো হয়। বস তাদেরকে অফিসের মধ্যে থাকতে মানা করে দেয়। এইভাবে কিছুদিন কাটার পর তারা যখন রুমের জন্য ম্যানেজারের কাছে আবেদন করে, ম্যানেজার বলেন যে দেখো, এই কাছাকাছিতে তোমাদের রেঞ্জের মধ্যে রুম পাওয়া যাচ্ছে না, একটু সময় দাও। এই বলে হাত গুটিয়ে নেয়। ছেলে দুটো না পারছে চাকরি ছেড়ে যেতে, না পারছে এখানে থাকতে। এরকম করি হঠাৎ করে মিহির অসুস্থ হয়ে পড়ে এবং অবশ্যই গেটম্যান তার রুমও লক করে যায়। সমস্যা হয়ে গেল। এখন তারা বেশ গেটম্যানের ঘরে রাতটা কাটিয়ে দিচ্ছিল। এখন আর কিছু করার নেই। ভয়ে ভীত হয়ে খাওয়া দাওয়া করে তারা আবার সেই রুমের মধ্যে 1 সপ্তাহ পর ঘুমাতে গেল। অফিসের দরজা খুলতেই তাদের সারা শরীর শিউরে উঠল। দরজা বন্ধ করে শাটার নামিয়ে তারা সোফার কোণটাতে গিয়ে জড়ো হয়ে বসে রইল। রিসেপশনে যতগুলো লাইট ছিল সব লাইট অন করে দিয়েছে।
কিছুক্ষণ এইভাবে গুপসুপি মেরে বসে থাকার পরই তারা দেখতে পেল অ্যাকাউন্টেন্টের দরজার সামনের হ্যান্ডেলটা ধরে কেউ যেন বারে বারে খুলছে আর বন্ধ করছে। এই দেখে তারা ভয়ে আরো দুজনকে আঁকড়ে ধরে এবং তারপর ওই দরজার মাঝের কাঁচ দিয়ে একটা সুন্দর হাত নিচের দিকে ঝুলে পড়ে, যে হাতে অজস্র সবুজ রঙের কাঁচের চুড়ি ছিল। এই অবস্থায় তারা দুজনে কাঁদতে শুরু করে দেয় এবং সেই হাতের সঙ্গে সঙ্গে একটি বীভৎস হাসির আওয়াজও ভিতর থেকে আসতে শুরু করে। তারা ভয়ে যা হোক করে দরজা খুলে শাটার খুলে বেরিয়ে নিচে পালিয়ে যায়। রাত 2:30 থেকে 3টে নাগাদ ঘটনাটা ঘটে এবং সারা রাত তাদের গেটের সামনে বসে কাটিয়ে দেয়। অফিসের রুমে আসতে পারে না। সকাল থেকে মিহির এবং তার বন্ধু অসুস্থ হয়ে পড়ে। ওষুধ খাওয়ার পর তাদেরকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করা হয় এবং ওষুধ কিনলে সে শরীর সারে না। তাদের এরকম অবস্থা দেখে অফিসের স্টাফরা তাদেরকে বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করে এবং আশ্বস্ত করে যে চাকরি যাবে না, তোমরা সুস্থ হয়ে এসো, আবার চাকরি করবে। ম্যানেজার এসে ওদেরকে জানায় যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাক এবং সুস্থ হয়ে আসুক, চাকরি তাদের থাকবে। সেদিন মিহির এবং তার বন্ধু খুব কষ্ট নিয়ে বাড়ি ফিরে গেল। তারপর আর কখনো কলকাতায় কাজে আসেনি। মিহির এখন ভালো আছে, সুস্থ আছে এবং সেই তার জীবনের এই অদ্ভুত এক্সপিরিয়েন্সটা আমাদের সঙ্গে শেয়ার করলো। তো এরকম ঘটনাগুলো ব্যাখ্যা করা বা মানুষকে বোঝানোর কোনো যুক্তি থাকে না। এগুলো যার সাথে ঘটে একমাত্র সেই ব্যাপারটা বিশ্বাস করতে পারে। আপনি কি বিশ্বাস করেন এগুলো? তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনার একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নেক্সট ভিডিও বানানোর। তো আপনার কাছে যদি এরকম গল্প থেকে থাকে অবশ্যই আমাকে পাঠাতে পারেন আমার মেল আইডিতে, যেটা আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে এরকমই কোনো নতুন অদ্ভুত ঘটনা নিয়ে, যেগুলো সত্য আপনার জীবনে ঘটেছিল। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।